অনলাইন ফ্রিল্যান্স অর্থনীতিকে সাধারণত আমরা কিছু মানুষের ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার গল্প হিসেবেই দেখি, কিন্তু আসলে ছবিটা তার চেয়েও অনেক বেশি জটিল। এর গভীরে কাজ করছে একটা সুনির্দিষ্ট সিস্টেম, যার ফলাফলগুলো অনেকাংশেই কাঠামোগত এবং পূর্বাভাসযোগ্য। চলুন এই সিস্টেমটাকেই একটু ভেঙে বিশ্লেষণ করা যাক। তো প্রথমে দেখা যাক এই সিস্টেমের আকার ঠিক কত বড়। বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন ফ্রিল্যান্সিং খাত এখন প্রায় $1 বিলিয়ন একটি অর্থনীতি। তার মানে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এটা একটা উল্লেখযোগ্য ইঞ্জিন। এখন প্রশ্ন হলো, এই সিস্টেমে কারা অংশ নিচ্ছে? পরিসংখ্যান একটা খুব পরিষ্কার চিত্র তুলে ধরে। এখানে 92%-এরও বেশি অংশগ্রহণকারী হলেন পুরুষ, আর তাদের প্রায় 96% বয়সী 35 বছরের নিচে। অর্থাৎ পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে মূলত একদল তরুণ শিক্ষিত পুরুষ শ্রমশক্তির ওপর, যারা ডিজিটাল শ্রমবাজারে নিজেদের ভবিষ্যৎ খুঁজছে। প্রথমত, এই ডিজিটাল শ্রমের যে ধারণা, তার মূল আকর্ষণটা কোথায়? ফ্রিল্যান্সিংকে প্রায়ই দেখা হয় প্রচলিত বেকারত্বের একটা আধুনিক সমাধান হিসেবে এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার একটা সহজ পথ হিসেবে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোই এই সংযোগটা তৈরি করে দেয়। বাংলাদেশে প্রায় 6.5 লক্ষ কর্মীকে তারা সরাসরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে জুড়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? স্থানীয় অর্থনৈতিকের যে সীমাবদ্ধতা, সেটাকে পাশ কাটিয়ে তারা বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে, নতুন ধরনের শিল্পে কাজ করার সুযোগ পাচ্ছে। প্রথম দেখায় এটা নিঃসন্দেহে একটা বড় সম্ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু এই সিস্টেমের মূল চালিকা শক্তিটা কি? এখানেই আসছে গ্লোবাল ডিজিটাল অ্যাসেম্বলি লাইনের ধারণাটা। এর একেবারে কেন্দ্রে আছে লেবার আর্বিট্রেজ, সোজা কথায় সস্তা শ্রমের সহজলভ্যতাকে কাজে লাগানোর একটা বৈশ্বিক কৌশল। এই বিষয়টা বুঝতে হলে এই তুলনাটা দেখা খুব জরুরি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফ্রিল্যান্সারের গড় বার্ষিক আয় প্রায় $68,000, অন্যদিকে বাংলাদেশের প্রায় অর্ধেক ফ্রিল্যান্সারের মাসিক আয় $208-এরও কম। আয়ের এই বিশাল পার্থক্যটাই কিন্তু পুরো খেলার মূল চালক। এটাই একটা বৈশ্বিক প্রতিযোগিতা তৈরি করছে, যা উন্নয়নশীল দেশগুলোতে শ্রমের দামকে পরিকল্পিতভাবে কমিয়ে রাখছে। এর ফলাফলটা কি দাঁড়ায়? এই যে বিশ্ব বাজারের সাথে একটা সংযোগ তৈরি হলো, এটা আসলে বৈষম্যকেই আরও পাকাপোক্ত করে। বাজারে টিকে থাকার জন্য মজুরি আর শ্রম অধিকারের ক্ষেত্রে একটা নিম্নমুখী প্রতিযোগিতা শুরু হয়, যেটাকে বলা হয় রেস টু দ্য বটম। এবার দেখা যাক এই খেলার নিয়মগুলো কি, যা ফ্রিল্যান্সারদের জন্য এক ধরনের কাঠামোগত অনিশ্চয়তা তৈরি করে। এই নিয়মগুলো কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই ঠিক করে দেয়। এখানে প্ল্যাটফর্মের অ্যালগোরিদম একটা চক্র তৈরি করে। ধরুন, একজন নতুন ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে যোগ দিলেন। শুরুতেই রেটিং ভিত্তিক অ্যালগোরিদম তাকে ভালো বা বেশি আয়ের কাজগুলো থেকে দূরে রাখে। তখন তাকে খ্যাতি বা রেটিং বাড়ানোর জন্য খুব কম পারিশ্রমিকে কাজ নিতেই হয়। আর যখন অনেকেই এটা করতে বাধ্য হয়, তখন স্বাভাবিকভাবেই পুরো বাজারে কাজের দাম আরও কমে যায়, আর প্রতিযোগিতা আরও তীব্র হয়। আর এই কাঠামোর ভেতরে কর্মীদের জন্য প্রথাগত কোনো সুরক্ষাও রাখা হয়নি। যেমন কোনো ন্যূনতম মজুরির আইন নেই কোনো সামাজিক সুরক্ষা বা স্বাস্থ্যসেবা, সবেতন ছুটির কোনো ধারণাই এখানে নেই, বা কোনো আইনি সুরক্ষা কাঠামো নেই। মানে কাজের পুরো ঝুঁকিটা কর্মীকে একাই বহন করতে হয়। এই কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়েই জন্ম নেয় এক ছায়া অর্থনীতি। এখানে প্রতারণা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আসে না, বরং এটা একটা পরজীবী সিস্টেম হিসেবে বেড়ে ওঠে, যা মূল সিস্টেমের দুর্বলতাগুলোকেই কাজে লাগা। এই ছায়া অর্থনীতি যে কত দ্রুত বড় হচ্ছে, তাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। মাত্র 4 বছরের ব্যবধানে চাকরি সংক্রান্ত স্ক্যামে আর্থিক ক্ষতির পরিমাণ $90 মিলিয়ন থেকে বেড়ে $501 মিলিয়ন দাঁড়িয়েছে। এই বিপুল বৃদ্ধি বলে দেয় এটার ছোটখাটো কোনো সমস্যা নয়, এটা এখন একটা সংগঠিত এবং লাভজনক শিল্প। আর এই প্রতারণার ধরনগুলো খুব পরিকল্পিত। কোনোটা সরাসরি টাকা হাতিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা, কোনোটা আবার ভুয়া পেমেন্টের মাধ্যমে ফাঁদে ফেলার জন্য, আবার ব্যক্তিগত তথ্য চুরির মতো ঘটনাও ঘটছে। প্রত্যেকটা স্ক্যামের পেছনেই ফ্রিল্যান্সারদের অর্থনৈতিক চাপ আর প্ল্যাটফর্মের দুর্বল সুরক্ষা ব্যবস্থাকে টার্গেট করা হয়। এই ছায়া অর্থনীতিরই একটা আধুনিক এবং জটিল রূপ হল প্রিডেটরি কোচিং। এখানে $25,000 বা তারও বেশি দামে বিভিন্ন কোর্স বিক্রি করা হয়, যেখানে দ্রুত সাফল্যের স্বপ্ন দেখানো হয়। কিন্তু এগুলোর শিক্ষাগত মূল্য প্রায় শূন্য। বরং অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের একটা এমএলএমের মতো মডেলে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে তাদের আয়ের মূল উৎস হয়ে দাঁড়ায় অন্য নতুন শিক্ষার্থীকে একই কোর্স বিক্রি করা। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? সিস্টেমের এই পরিণতিগুলো কি আসলে অপ্রত্যাশিত, নাকি এটাই এর অনিবার্য ফলাফল? মূল কথা হল, এই যে ব্যাপক প্রতারণা বা শোষণ, এটা সিস্টেমের কোনো ত্রুটি নয়, বরং এটা এই সিস্টেমেরই একটা যৌক্তিক ফসল।
যখন একটা বাজার পুরোপুরি অনিয়ন্ত্রিত থাকে, অর্থনৈতিক চাপ তীব্র হয় এবং বিশ্বজুড়ে সস্তা ও সুরক্ষাহীন শ্রমের চাহিদা থাকে, তখন এই ধরনের ছায়া অর্থনীতি তৈরি হওয়াটা কোনো দুর্ঘটনা নয়, এটা অনিবার্য। তাহলে শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, যখন একটা সিস্টেমকে কোনো রকম সুরক্ষা ছাড়াই ডিজাইন করা হয়, তখন তার ফল হিসেবে যে শোষণটা আমরা দেখি, সেটা কি নিছকই একটা দুর্ঘটনা, নাকি সিস্টেমটা ঠিক সেভাবেই কাজ করছে যেভাবে এটাকে ডিজাইন করা হয়েছে? এই প্রশ্নটি আমাদের পুরো বৈশ্বিক গিগ অর্থনীতির কাঠামো এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।